অবশেষে বিরাট সাফল্য। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়েও যখন মিটিং ভেস্তে গেল, যখন ছাত্রছাত্রীদের আশা ভেঙে গেল, তখনই আসলো সেই সুখবর। আরজিকর কাণ্ডের ধর্ষণ এবং খুনের যে বর্বরোচিত ঘটনা ঘটে গিয়েছে, সঞ্জয় রায়ের পর এবার গ্রেপ্তার হলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আর এই খবর আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ না হওয়াতে যতটা হতাশ হয়েছিলেন ছাত্রছাত্রীরা, ঠিক তার থেকেও দ্বিগুণ আশার সঞ্চার হয়েছে তাদের মনের মধ্যে। আনন্দবাজার পত্রিকা থেকে আমি দেখলাম যে ছাত্রছাত্রীরা বলেছেন, এ তো সবে কান, কান টানলেই ঠিক মাথা আসবে। এবং তারা এ প্রশ্নও তুলেছেন, এই অপ্রিয় সত্য বেরিয়ে আসার ভয়েই কি স্বচ্ছতার অনীহা? মারাত্মক প্রশ্ন। ইঙ্গিতটা একেবারেই স্পষ্ট। যারা আপনারা পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ, আশা করি এরপর আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তাও যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আজকের পর্বে আপনাদের সামনে বিশ্লেষণ করে দেখাবো যে কিভাবে টালা থানার ওসির পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আরজিকর কাণ্ডে অবশেষে একেবারেই চাঞ্চল্যকর মোড়। গত দিনে আপনারা দেখেছেন পরতে পরতে একেবারেই দাবার পাশা এদিক থেকে ওদিকে হয়েছে। হঠাৎ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকমের আগাম সতর্কতা ছাড়াই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে চলে গিয়ে সকলকে অবাক করে দিয়েছেন। যদিও সেখানে তিনি একেবারেই খালি হাতে গিয়েছেন, কোনো রকমেরই আশ্বাস বাণী ছাত্রছাত্রীদের শোনাতে পারেননি। তারপরে যখন কোনো আলোচনা বা ছাত্রছাত্রীদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বেরিয়ে আসার চেষ্টা করেন, তখন ছাত্রছাত্রীদের তরফ থেকে আর্জি জানানো হয়, দয়া করে আমরা আলোচনায় বসতে চাই, আপনি আলোচনায় বসুন, দয়া করে আমাদের সঙ্গে আলোচনায় বসার সুযোগ করে দিন, আমরা ৩৬ দিন ধরে রাস্তায় বসে রয়েছি। এই সমস্ত শোনার পর, ছাত্রছাত্রীদের ইমেল পাওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে হঠাৎ করেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রশাসনিক বৈঠকের জন্য রাজি হয়ে যায় প্রশাসন। তারপরে ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত হওয়ার পর কি ঘটনা ঘটেছে আপনারা সকলেই জেনেছেন এবং আজকেও আপনাদের সামনে বলবো। কিন্তু তারপরেও কালকে রাত্রিরে সব থেকে বড় খবর, যে সিবিআইকে নিয়ে এতগুলো প্রশ্ন করছিলেন, সেই সিবিআই অন্তত এই তদন্তের মোড়টাকে একেবারেই চাঞ্চল্যকর জায়গায় নিয়ে আসলেন। আপনারা সকলেই জেনে গিয়েছেন যে আরজিকর কাণ্ডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে চিকিৎসক ধর্ষণ এবং খুনের জন্য গ্রেপ্তার করেছে সিবিআই। সব থেকে বড় খবর, একেবারেই চাঞ্চল্যকর একটা মুহূর্তে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। কেন এটিকে চাঞ্চল্যকর মুহূর্ত বলছি, ভিডিও দেখিয়ে আপনাদের সামনে প্রমাণ করব এবং যা তথ্য প্রমাণ আপনাদের সামনে দেব সেটা দেখলে আপনাদের সামনে চোখ কপালে উঠবে এবং সেটা দেখে আশা করি যারা নিরপেক্ষ মানুষ রয়েছেন তাদের বুঝতে অসুবিধা হবে না এই আরজিকরের মৃত্যু নিয়ে কারা প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন, কারা ঢাল হওয়ার চেষ্টা করছেন। আপনাদের জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষকে আর্থিক তছরূপের জন্য সিবিআই আগেই গ্রেপ্তার করেছিল, কিন্তু গতকাল সন্দীপ ঘোষকে তথ্য প্রমাণ লোপাট এবং ক্রাইম সিন পরিবর্তনের জন্য তাকে সিবিআই গ্রেপ্তার করেছে। সাথে সাথে টালা থানার অধীনে আরজিকর হাসপাতাল ছিল, সেই টালা থানার যিনি ওসি ছিলেন ওই মুহূর্তে চিকিৎসক যেদিন মারা গিয়েছিলেন, কয়েকদিন ধরেই সিবিআই তাকে টানা জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু তার বয়ানে ক্রমাগত অসঙ্গতি পাওয়ার পর অবশেষে সিবিআই গতকাল তাকে গ্রেপ্তার করেছে চিকিৎসক ধর্ষণ এবং খুনের জন্য। ভাবতে পারেন, একটা টালা থানার ওসি যাদের বিরুদ্ধে গোটা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের যে সন্দেহটা হচ্ছিল, সিবিআই এর এই পদক্ষেপের পর সেই সন্দেহর মাত্রাটা আরো বেশ কিছুটা বেড়ে গেল যে পুলিশ প্রশাসন সত্যি সত্যি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। অন্তত আগামী দিন সুপ্রিম কোর্টের যে শুনানি রয়েছে তার আগে একটা বড় ব্রেক থ্রু করলো কিন্তু এই মুহূর্তে সিবিআই। তাই অত্যন্ত আরো একবার চাপে পড়ে গেল রাজ্য প্রশাসন। কেন চাপে পড়ে গেল এবার আপনাদের সামনে সেই তথ্যটা দেবো যেটা আপনারা চমকে যেতে পারেন। আপনারা জানেন যে এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে নিয়ে অনেক প্রশ্ন ছিল। এটাও আপনারা জানেন বছর দুয়েক আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ জানিয়েছিলেন এক যুবক, কিন্তু এই টালা থানার ওসি অন্তর তদন্ত করে সন্দীপ ঘোষকে আর্থিক তছরূপের জন্য ক্লিন চিট দিয়ে দিয়েছিলেন।
তারপরেই যখন সন্দীপ ঘোষকে আর্থিক তছরূপের জন্য গ্রেপ্তার করা হয়, আমরা দেখলাম তাড়াতাড়ি এই টালা থানার ওসি কোন হাসপাতালে ভর্তি হবে তার জন্য উদগ্রীব হয়ে গেলেন। যেমনটা আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা যাই করতেন, গ্রেপ্তারি হওয়ার আশঙ্কা শুরু হতেই তারা যেমন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়াতেন, ঠিক তেমনি আমরা দেখলাম টালা থানার ওসি তিনি আবার কোন হাসপাতালে ভর্তি হবেন সেটাই তিনি চেষ্টা করছিলেন। কিন্তু কোনো হাসপাতাল, 4টি হাসপাতাল তাকে ফিরিয়ে দিয়েছিল। তার কারণ তার শরীরের মধ্যে কোনো রোগ বা কোনো উপসর্গ কিন্তু প্রাথমিকভাবে পাওয়া হয়নি বলে তাকে ভর্তি নিতে চায়নি 4টি হাসপাতাল। অবশেষে শোনা গিয়েছিল যে প্রশাসনের দাবিতে নাকি বাধ্য হয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালকে এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ভর্তি নিতে বাধ্য করা হয়েছিল। এবং আপনাদের এটা শোনাবো আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এই অভিজিৎ মণ্ডলকে হাসপাতালগুলো যখন ফিরিয়ে দিয়েছিল। প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ওই 4টি হাসপাতালের বিরুদ্ধে কড়া নির্দেশ দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে প্রশাসনিক আমলাদের মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি একজন ওসি হতে পারেন কিন্তু তিনি অসুস্থ ছিলেন, কেন 4টি হাসপাতাল তাকে ফিরিয়ে দিল এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী জানতে চেয়েছিলেন। এবং যেমনটা সন্দেহ করা হয়েছিল এই টালা থানার ওসি তার নাকি কোনো শরীর খারাপ ছিল না, শুধুমাত্রই ইডি সিবিআই এর তদন্তের হাত থেকে বাঁচতে এবং সুপ্রিম কোর্টের কোনো কঠিন নির্দেশ থেকে বাঁচার জন্য তিনি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন। যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এতে ক্ষিপ্ত হয়েছিলেন। আসুন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন এই ওসিকে নিয়ে যাকে গ্রেপ্তার করলো সিবিআই, শুনুন আপনারা। প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নারায়ণ, তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে, তুমি করেছিলে? ইয়েস ম্যাডাম, মিটিং হয়েছে, ওরা পুরো আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে। আর পুলিশ কিন্তু যারা করেছিল, রিফিউজ করেছিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তারা তো টাকা নিয়ে করছে। ইভেন কয়েকটা প্রাইভেট। শুনলেন বন্ধুরা, ভাবতে পারেন যে সিবিআই তাকে গ্রেপ্তার করলো, যে টালা থানার ওসি যার সঠিকভাবে তদন্ত করা উচিত ছিল, যিনি ওই ঘটনাস্থল প্রপারলি কর্ডন করে রাখতে পারেননি, যার উচিত ছিল এভিডেন্স ট্যাম্পার যাতে না হয় সমস্ত ব্যবস্থা নেওয়া, তিনি সেটা তো করতে পারেননি। উপরন্তু সিবিআই এর কাছে যে বয়ানগুলি দিয়েছেন সেগুলো একেবারে বিভ্রান্তিকর বলে সিবিআই গ্রেপ্তার করেছে। অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার কতটা স্নেহ ছিল সেই ভিডিওটা আপনাদের দেখালাম। এই ওসিকে কোনো প্রশ্ন করেননি, প্রশ্ন করেছেন যে হাসপাতালগুলি এনার কোনো শারীরিক রোগ নেই বলে ফিরিয়ে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ওই 4টি হাসপাতালের দিকে প্রশ্ন করেছিলেন। এবার বাকিটা আমি আর কিছু বলবো না, তার কারণ আমার এখতিয়ারের বাইরে। আপনারা এবার বুঝে নিন যে এই ঘটনাটার আসল কারা দোষীদের শাস্তি দিতে চাইছেন আর আসল কারা ধামাচাপা দিতে চাইছেন। কয়লা কেলেঙ্কারি আর এরপর আরজিকর কেলেঙ্কারি, দ্বিতীয় ভাইপো ফেসে যাচ্ছেন, গ্রেপ্তার হতে চলেছেন। আর ওই যে টালা থানার ওসি, যাকে মুখ্যমন্ত্রীর একজন খুব খাস পুলিশ অফিসার, ওই যে কালীঘাটের এসি ছিল, ওসি ছিল, ওই 420 নাম আমি নিতে চাইছিলেন না, যাকে লুকিয়ে রেখেছিলেন বিভিন্ন বিভিন্ন হাসপাতালে, বেসরকারি হাসপাতালগুলোর নাম আমি বলতে চাইছি না, কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তির ব্যবস্থা করেছিলেন। ফোন করে করে বেসরকারি হাসপাতালদের মালিকদের বলছিলেন যে ভর্তি করতে হবে, ভর্তি করতে হবে। কার নির্দেশে? মুখ্যমন্ত্রীর নির্দেশে তো। এবং মুখ্যমন্ত্রী আজকে জুনিয়র ডাক্তারদের সাথে মিটিং করলেন না, কারণ ওনার কাছে খবর চলে এসেছিল যে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় ভাইপো এবং টালা থানার ওনার সাগরেদ গ্রেপ্তার হতে চলেছে। সেই কারণে অ্যাভয়েড করলেন, জুনিয়র ডাক্তারদের ঘাট ধাক্কা ধরে, প্র্যাকটিক্যালি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। এই প্রসঙ্গে আপনাদের বিস্তারিত বলবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন আরজিকর হাসপাতালের ছাত্রদের ধর্ণা মঞ্চে গিয়েছিলেন তখন তিনি কি বক্তব্য রেখেছিলেন সেগুলো আরো মারাত্মক, আপনাদের সেগুলো শোনাবো। কিন্তু তার আগে আপনাদের যেটা এই মুহূর্তে দেখাতে চাইবো, গতকাল যখন ছাত্রছাত্রীরা কালীঘাটে পৌঁছে গিয়েছিলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন, ছাত্রছাত্রীরা টানা বৃষ্টির মধ্যে ভিজছিলেন। তাদের দাবি ছিল যে লাইভ স্ট্রিমিং যদি নাও করা যায়, অন্তত আমাদের ভিডিও রেকর্ডার দিয়ে, আমাদের ক্যামেরা দিয়ে মিটিংটাকে ভিডিও রেকর্ড করতে হবে। যে তথ্য আপনাদের কিন্তু আমি আগেই বলেছিলাম, যে আমি বলেছিলাম, আপনাদের মনে রয়েছে ছাত্রছাত্রীরা যেদিন নবান্নে গিয়েছিলেন আমি বলেছিলাম তাদেরকে সঙ্গে করে ভিডিওগ্রাফার নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেই ভুলটা তারা গতকাল করেনি। কালীঘাটে যখন গিয়েছিলেন তারা ভিডিওগ্রাফারদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন, অথচ প্রশাসনের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলে দেওয়া হয়
না কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে লাইভ স্ট্রিমিং করা কোনো রকমেরই সম্ভব নয়। এরপরে ছাত্ররা বলেছিলেন যে ঠিক আছে, আপনারাও রেকর্ড করুন আর আমাদেরও রেকর্ড করতে দিন, আমরা লাইভ স্ট্রিমিং করব না কিন্তু আমাদের রেকর্ড করতে দিন। তা সত্ত্বেও সেই পারমিশন দেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা রেকর্ড করব, তোমাদের রেকর্ড করার দরকার নেই। ছাত্রছাত্রীরা তাতেও রাজি হয়ে গিয়েছিল। ছাত্রছাত্রীরা বলেছিলেন ঠিক আছে, আপনারা রেকর্ড করার পর আপনারা রেকর্ড করবেন, আমাদের কোনো প্রতিনিধি সেখানে থাকবে যাতে টেকনিক্যাল কোনো গ্লিচ না হয়, আর সেই ভিডিওটা আমাদের হাতে দিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তাতেও কিন্তু অনাস্থা প্রকাশ করেছিলেন, বলেছিলেন না, সুপ্রিম কোর্টের পারমিশন ছাড়া আপনাদের কাছে সেই ভিডিওটাও তুলে দিতে পারবো না। এমনকি নিদেন পক্ষে ছাত্রছাত্রীরা একেবারে শেষের দিকে বলেছিলেন ঠিক আছে, আমাদের শুধু মম দিলেই হবে, অর্থাৎ মিনিট অফ বেটিংস এইটুকু দিলেই হবে, যেটাতে মুখ্যমন্ত্রী কার্যত রাজিও ছিলেন প্রথমে, কিন্তু শেষের দিকে এসে সেটুকুও পর্যন্ত প্রশাসন রাজি হয়নি। আপনাদের দেখাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতদিনে ছাত্রদের সঙ্গে যখন কথা বলছিলেন তখন অনেকটা নরমে, অনেকটা গরমে, কিছুটা হুমকি দিয়ে, কিছুটা ধমকি দিয়ে, কিছুটা ভালোবাসা দিয়ে, কিছুটা স্নেহ দিয়ে বিভিন্ন রকম ভাবে ম্যানেজ করার চেষ্টা করলেও একেবারে নিজেদের শিরদাঁড়াটা শক্ত করে রেখেছিল এই ডাক্তাররা, এবং রাজ্য প্রশাসন এতটা অসংবেদনশীল ছিল যে ছাত্রছাত্রীদের কোনো বক্তব্য মেনে নিতে চায়নি। এমনকি ছাত্রছাত্রীরা সমস্ত কিছু ত্যাগ করে বলেছিল শুধু মিনিটস অফ মিটিংটা দেবেন, তা সত্ত্বেও রাজ্য প্রশাসন রাজি হয়নি। আপনাদের শোনাতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। প্লিজ, তোমাদের ছাতা দেওয়া হয়েছে, তোমরা ভিতরে যাবো, তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। দেখো, আমি তোমাদের এখনো হাত জোর দেবো, আমি তোমাদের বলছি যে তোমরা একটা কাজ করো, আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে, তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো, নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? শুনলেন বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে রেকর্ড তোমাদের দিতে পারবো না, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে তবে তোমাদের রেকর্ড দিতে পারবো, কিন্তু মিনিটস আমরা লিখে দেবো, সেখানে আমাদের সাইন থাকবে। তারপরেও যখন ছাত্রছাত্রীরা এই মিনিটসে যখন রাজি হয়ে গিয়েছিলেন যে ঠিক আছে ভিডিও রেকর্ড আমাদের দিতে হবে না, শুধু মিনিটসটুকু দিলেই হবে, তা সত্ত্বেও চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন অনেক দেরি হয়ে গেছে, আর হবে না, আর আলোচনা করা সম্ভব নয়। এরপরে আপনারা বুঝতে পারছেন যে প্রশাসনের কতটা সদিচ্ছা রয়েছে। ছাত্রছাত্রীরা এই দুর্যোগের মধ্যে দিয়ে দিনের পর দিন ভিজছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন, 3-4 দিন ধরে টানা আন্দোলন, ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, অথচ কতটা আমাদের এই প্রশাসন নির্লিপ্ত যে কোনো কিছুই তারা ব্যবস্থা করতে চাইছেন না। মুখ্যমন্ত্রী 1 কাপ চা খাওয়াতে পারেন কিন্তু তাদের মম দিতে পারবেন না বা তাদের ভিডিও রেকর্ড করার অনুমতি দেবেন না। এইটা হচ্ছে আমাদের রাজ্য প্রশাসন। এই প্রসঙ্গে ছাত্রছাত্রীদের কি বক্তব্য ছিল মিটিং শেষ করার আগে, ছাত্রছাত্রীরা যখন ওয়েট করছিল কি বলেছিলেন শুনুন আপনারা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্বের মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে। আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি। চিফ সেক্রেটারি স্যার আসেন, আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে, ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে এবং ভিডিওগ্রাফির
ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয়, সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। ওনারা আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয়। এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন জানাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না। আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে, তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন, তার জন্য তোলা হচ্ছে। আমরা সে কথাও মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন, সেই ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের যাতে একজন প্রতিনিধি থাকে, যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সে যাতে ব্যাপারটা দেখতে পারে, এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়। আমরা এর কারণ খুবই ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই, বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই। এটা আমাদের প্রতি আমাদের যে ডক্টরি মাস, যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে, তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কি কথা বলেছি, এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি যে এখনো আমরা অপেক্ষা করছি। এবং বুঝতেই পারছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনারা গতকাল পেয়ে গিয়েছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একেবারেই গ্রেপ্তার করেছে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে, যারা দুজনেই কিন্তু ট্যাম্পারিং করেছে বলে অভিযোগ। যে অভিযোগটা বারবার ছাত্রছাত্রীরা তুলে ধরছেন, সেই অভিযোগেই কিন্তু মান্যতা পেল এবার। এবং আপনাদের এটাও দেখালাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে এই টালা থানার ওসি তার পাশেই দাঁড়িয়েছিলেন। এরপরে আশা করি আপনাদের আর বিশ্লেষণ করে বোঝানোর দরকার হবে না যে সত্যি সত্যি এই ঘটনাটাকে কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যদি রঙিন চশমা আপনারা পরে না থাকেন তাহলে নিশ্চিতভাবে এটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে সত্যি সত্যি এই ঘটনাটাকে কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটা বোঝাটা আর কিন্তু খুব একটা দুরূহ নয় যদি আপনারা রঙিন চশমা পরে না থাকেন।